I hope so, if the law requires that. I mean, it's a legal issue. They are required to send her to Bangladesh. I think it's international law will guide that. Decided to make it a museum. So আপনি নিশ্চয়ই প্রফেসর ডক্টর ইউনূসের বক্তব্যটি শুনেছেন, যার মূল সুর হচ্ছে দেশে না থাকলেও বিচার হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে একটা পুরো একটা স্টেটকে একটা ক্রিমিনাল সিন্ডিকেটে পরিণত করা, আমরা শুরু থেকে বলেছি যে এটার বিচার হতে হবে। বর্তমান সরকারের শেখ হাসিনার বিচার করার ক্ষেত্রে কোনো ধরনের আন্তরিকতার অভাব আছে সেরকম আমরা মনে করি না। আপনি একটু খেয়াল করবেন যে এখানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো একজন ফ্যাসিস্ট সরকারকে এই দেশের ছাত্র জনতা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এরশাদের পতনের সময় তো এরশাদের এভাবে জীবনের মৃত্যুর ঝুঁকি ছিল না, তাকে হত্যা করবার ঝুঁকি ছিল না। মব করে একটি দেশের প্রধানমন্ত্রীকে তো সেখানে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, তাকে তো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 5 অগাস্টের যে জনগণ, এটা তার যে সকল রোষ যে গণভবনের দিকে ধাবিত হয়েছে, এটা খুব সঙ্গতই ছিল, কারণ এভাবেই শেখ হাসিনা দেশ শাসন করেছেন এবং এরশাদ শেখ হাসিনার কাছে এই ক্ষেত্রে শিশু। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। So this is what the safe zone idea came. And we said we'll cooperate if you want to take any resources to take care of them. Oh, there's lots of violence, lots of drugs, lots of paramilitary activities inside the camps. So those kind of things. It's not an easy thing. This tension will not disappear. জনাব সরওয়ার তুষার, আপনি নিশ্চয়ই প্রফেসর ডক্টর ইউনূসের বক্তব্যটি শুনেছেন, যার মূল সুর হচ্ছে দেশে না থাকলেও বিচার হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং এটি তিনি জোর দিয়ে বলেছেন এবং আপনার রাজনৈতিক দল একই আদর্শ বিশ্বাস করে। আপনি যদি একটু বিশ্লেষণ করেন। জি, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্যই। আপনি একেবারেই ঠিক বলেছেন যে আমরা জাতীয় নাগরিক পার্টি হওয়ার আগে যখন জাতীয় নাগরিক কমিটি হিসেবে আত্মপ্রকাশ করি, তখন আমাদের যে আশু করণীয় যে 8টা দফা আমরা ঠিক করেছিলাম, তার মধ্যে একটা ছিল এই গণহত্যার বিচার, জুলাই গণহত্যার বিচার। তবে শুধু জুলাই গণহত্যা না, গত 15 বছরের এই ফ্যাসিবাদী রেজিমে যতগুলো গণহত্যা ঘটেছে, সংগঠিত হয়েছে, গুম হয়েছে, ক্রসফায়ারের মতো ঘটনা ঘটেছে, হেফাজতে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, লুট হয়েছে, নির্বাচন রিগিং হয়েছে, এই যে একটা পুরো একটা স্টেটকে একটা ক্রিমিনাল সিন্ডিকেটে পরিণত করা, আমরা শুরু থেকে বলেছি যে এটার বিচার হতে হবে এবং অবশ্যই জুলাই গণহত্যার বিচার হতে হবে। এবং এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে শেখ হাসিনা এখানে একটা গণহত্যা ঘটিয়েছেন। আপনি যদি খেয়াল করেন যে কিছুদিন আগে যে মানবাধিকার রিপোর্টটা করলো জাতিসংঘের তরফ থেকে, তো সেখানে তারা খুব পরিষ্কার করে বলেছেন যে এখানে এমন সব অপরাধ সংগঠিত হওয়ার আলামত আছে যেগুলো আন্তর্জাতিক অপরাধের শামিল। এটা ছিল তাদের ভাষা। সো তারা বলেছে যে এটা একটা আন্তর্জাতিক অপরাধের শামিল, এবং আন্তর্জাতিক অপরাধ যদি হয়ে থাকে তাহলে আসলে এটার আমরা মনে করি যে এটার বিচারও আন্তর্জাতিক অপরাধ আদালতে হওয়া দরকার। এখন এখানে একটা বিষয় আছে যে যদি পার্টি স্টেট, মানে যে রাষ্ট্রে সংশ্লিষ্ট রাষ্ট্রের ঘটনা, তারা যদি বিচার করতে আগ্রহী না হয় কিংবা যদি সক্ষমতার ঘাটতি থাকে, তাহলে সেই ক্ষেত্রেই কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া যায়। তো এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে বর্তমান সরকারের শেখ হাসিনার বিচার করার ক্ষেত্রে কোনো ধরনের আন্তরিকতার অভাব আছে সেরকম আমরা মনে করি না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সক্ষমতা কিংবা যে টাইম ফ্রেমটা আছে এবং স্বচ্ছতার প্রশ্ন আছে, বিচারে আন্তর্জাতিক মানদণ্ডের ব্যাপার আছে। কারণ আপনি জানেন যে ওই প্রতিবেদনে অনেকগুলো রেকমেন্ডেশনস করা হয়েছে, এগুলো স্ট্রিক্টলি ফলো করতে হবে, আদারওয়াইজ আন্তর্জাতিক কমিউনিটি সমর্থন পাওয়া যাবে না। এই অনেকগুলো বিষয় আছে। তো এই সবগুলো বিষয় থেকে আমরা মনে করি যে এই বিচারটা, শেখ হাসিনার গণহত্যার বিচারটা আন্তর্জাতিক অপরাধ আদালতে আমাদের তোলা উচিত। এবং প্রধান উপদেষ্টা কিন্তু কয়েকবার আন্তর্জাতিক আইনের কথা বললেন যে আন্তর্জাতিক আইনের প্রশ্ন আছে এখানে। তো আন্তর্জাতিক আইনের প্রশ্ন আছে, আমরা মনে করি যে আন্তর্জাতিক কমিউনিটির দায়িত্ব যে শেখ হাসিনাকে কিভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা যায়, এবং আমাদের সরকার থেকেও সে ধরনের স্টেপস নেওয়া উচিত। কারণ ভারতের কাছ থেকে তাকে বিচারের জন্য পেতে হবে প্রথমত। হ্যাঁ, তো এই বিষয়গুলো জড়িত আছে, এবং যদি আমরা আন্তর্জাতিক অপরাধের আদালতে তাকে তুলতে পারি, তাহলে যে বড় ঘটনা ঘটবে, আপনি একটু খেয়াল করবেন যে এখানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো একজন ফ্যাসিস্ট সরকারকে এই দেশের ছাত্র জনতা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। বাংলাদেশে কিন্তু এই ধরনের আর নজির নাই। ইভেন এরশাদও কিন্তু তাকে কিন্তু পালিয়ে যেতে হয় নাই, তিনি মানে তার বিরুদ্ধে আন্দোলন হলেও তিনি দেশেই ছিলেন শেষ দিন পর্যন্ত।
কিন্তু এই প্রথমবারের মতো কোনো শাসককে পালিয়ে যেতে হয়েছে এবং তার পুরো দলটা আন্ডারগ্রাউন্ড দলে পরিণত হয়েছে আজকে, তারা কিন্তু প্রকাশ্য রাজনীতিতে নাই। তো এটা একটা বড় ঘটনা। এরশাদের পতনের সময় তো এরশাদের এভাবে জীবনের মৃত্যুর ঝুঁকি ছিল না, তাকে হত্যা করবার ঝুঁকি ছিল না, কিন্তু গণভবনে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তো শেখ হাসিনাকে হত্যাকাণ্ড ঘটে যাওয়ার মতো মব করে একটি দেশের প্রধানমন্ত্রীকে তো সেখানে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, তাকে তো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। না, এখানে আমি বলবো যে এটাকে মব বলা যাবে না। 5 অগাস্টের যে জনগণ, এটা তার যে সকল রোষ যে গণভবনের দিকে ধাবিত হয়েছে, এটা খুব সঙ্গতই ছিল, কারণ এভাবেই শেখ হাসিনা দেশ শাসন করেছেন এবং এরশাদ শেখ হাসিনার কাছে এই ক্ষেত্রে শিশু, যে কারণে এরশাদ পতন ঘটলো, এরশাদ দেশে থাকতে পেরেছেন। কিন্তু শেখ হাসিনার দেশে থাকার কিংবা গণভবনে অবস্থান করার, তাকে নিরাপদে সরিয়ে নেয়ার ছাড়া কোনো গতি ছিল না।